ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ 5 উইকেটে 223 রান। মানে বুঝলাম না, কথা আমি বলছিলাম, আমার মুখ থেকে কথা তুমি কেড়ে নিয়ে গেলে। মানে মেয়েরা যে এত বেশি কথা বলে, এইসব কথা বলো না সামি। এই ধরনের এক কথার জন্য কিন্তু একজনকে পদত্যাগ করা লেগেছে আজকে। এক্স্যাক্টলি মঞ্জুরি যেমনটা বলছিল, মেয়েরা বেশি কথা বলে, এই ধরনের কথা বলার জন্য পদত্যাগ করতে হয়েছে জাপান অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মোরি, এবং তিনি সেই দেশটির সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি শুধুমাত্র এই একটা মন্তব্যই করেছিলেন। গত 3 ফেব্রুয়ারি একটা আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে মেয়েরা বেশি কথা বলে। তার পরবর্তী সময় প্রতিবাদের ঝড় উঠে যায়, সেই প্রতিবাদের মুখে তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু এত 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 প্রতিবাদ হয়েছে, সেই সমস্ত প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এনিওয়েজ, আই এম ভেরি মাচ সরি। মেয়েরা বেশি কথা বলে না, মেয়েরা পরিমিত কথা বলে, কম কথা বলে। আপনি শুরু করেন। সেই সাথে আমরা চলে যাচ্ছি আজকের বাংলাদেশ আর উইন্ডিজ সিরিজের প্রথম দিনের আপডেট। বাংলাদেশ বোলারদের ঘাম ঝরিয়ে মিরপুর টেস্টে প্রথম দিন শেষ করেছে উইন্ডিজ। এক্স্যাক্টলি, এবং প্রথম দিন শেষে তাদের সংগ্রহটা হচ্ছে 5 উইকেটে 223 রান। 2টি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং আবু জায়েদ চৌধুরী রাহি। পুরো ম্যাচ দেখে কেমন ছিল প্রথম দিন তা জানাচ্ছেন আমাদেরকে সালাউদ্দিন সুমন। চট্টগ্রাম টেস্টে হারের ক্ষত পুষিয়ে নিতে মিরপুরের 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে টস হারা টাইগাররা শুরুতে ছিল অগোছালো। পরিবর্তিত যে পেসার মোস্তাফিজের বদলে জায়গা পেয়েছেন আবু জাহেদ রাহি, তিনি কিন্তু তার সামর্থ্যের সেরাটা দিতে পারেননি। একটু অগোছালো, তার শারীরিক ভাষায় ছিল না কোনো বাইট। সবকিছু মিলে একটু অগোছালো বাংলাদেশকে দেখে ক্রিকেট বিশ্ব। পরবর্তীতে আমরা যেটি দেখি যে একমাত্র তাইজুলের যেই শিকার উদ্বোধনীর জুটি 66 রানের জুটিটি তিনি ভেঙেছিলেন, সেটি একমাত্র প্রাপ্তি ছিল। তবে প্রথম সেশনে এগিয়ে ছিল নিঃসন্দেহে উইন্ডিজ। দ্বিতীয় সেশনে বলবো যে একেবারে মুদ্রার উল্টো পিঠ, যেভাবে অগোছালো ছিল সেই জায়গা থেকে পুরো গোছানো এক বাংলাদেশকে আমরা মাঠে দেখেছি। 3টি উইকেট তারা কিন্তু দ্বিতীয় সেশনে নিয়ে নেয়, একেবারে কোনো বড় ধরনের জুটি করতে দেয়নি উইন্ডিজকে। সেখানে আসলে রাহির দুর্দান্ত কামব্যাক ছিল। তিনি বলগুলোকে বেশ ভালো জায়গা অর্থাৎ গুড স্পটে বল করছিলেন। একই সাথে সৌম্য সরকার, তিনিও কিন্তু মিডিওকার একজন পার্ট টাইম সিমার হিসেবে এসে তিনিও কিন্তু একটু উইকেট নিয়েছেন, একটু ট্রাবলে ফেলেছেন ব্যাটসম্যানদেরকে। তৃতীয় সেশনে সফরকারীদের একটি উইকেট শিকার করলেও রানের চাকা ঘুরতে দেয়নি বাংলাদেশ। যেটি করেছে তাইজুল, মিরাজ নাইমরা সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছে তারা। কিন্তু একই সাথে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে উইন্ডিজ একটি পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল। সেটি কি, যে বাংলাদেশের স্পিনাররা যখন বল করছেন, ক্যারিবীয় ব্যাটসম্যানরা একটু ব্যাকফুটে যে অর্থাৎ গুড লেন্থের যে বলগুলো, সেগুলোকে কিছুটা শর্ট লেন্থ করে নিচ্ছেন, তারা ব্যাকফুটে যে গার্ড করার চেষ্টা করছেন। সো সেই ক্ষেত্রে যেটি দেখা গেছে যে তাইজুল আজকে জোরের উপরে বল করেছেন যাতে ব্যাকফুটে যেয়ে খেলতে না পারে, কিন্তু নাইম মিরাজের ক্ষেত্রে সেটি হয়নি। তারাও চেষ্টা করেছে, এখনো পর্যন্ত উইকেট স্লো, এখানে বল খুব একটা ঘোরেনি। তবে দু একটি বল আমাদের চোখে পড়েছে যে বেশ টার্ন করছে। ওভারঅল মনে হচ্ছে যে দ্বিতীয় দিনের তৃতীয় সেশন বা তৃতীয় এবং চতুর্থ দিনে কিন্তু ব্যাটসম্যানদের জন্য খুব বিপজ্জনক হতে পারে মিরপুরের উইকেট। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই পুরো দিনের একটা আপডেট আমাদেরকে দিচ্ছিলেন সালাউদ্দিন সুমন। কি কি আসলে মূলত হয়েছে এবং কোন জায়গায় ল্যাকিং ছিল বাংলাদেশি বোলারদের, সে ব্যাপারে আলোকপাত করেছেন। ইন্টারেস্টিং একটা স্ট্যাট কিন্তু গতকাল আমরা দিয়েছিলাম, তা হচ্ছে এই মিরপুরে আমরা যদি সর্বশেষ 5 বছরের পরিসংখ্যানটা চিন্তা করি, তাহলে যেটা দেখা যায় 6টা টেস্ট হয়েছে এবং 5টা টেস্টে এমন হয়েছে আগে ব্যাটিং করা দল, অর্থাৎ টসে জিতে আগে ব্যাটিং করা দল, তারাই জয়লাভ করেছে। ইভেন আমরা স্পিনারদের একটা স্ট্যাটিস্টিক্সও দেখাচ্ছিলাম যে ম্যাক্সিমাম উইকেট গত 5 বছরে কিন্তু স্পিনাররাই নিয়েছেন, কিন্তু আজকে স্পিনার শুধুমাত্র তাইজুল উইকেট পেয়েছেন, 2জন অফ স্পিনারের কেউই উইকেট পাননি। এক্স্যাক্টলি, আর পেসারদের একটা মানে পেসিং অ্যাটাকে আমি দেখলাম যে খুব ভালো হচ্ছে। আর আমার কাছে মনে হলো কি যে গতদিন মায়ার্স যেরকম স্পিনিং অ্যাটাকগুলোকে জোরে সোরে মারতে পারছিল, আজকে পেসিং অ্যাটাকে হয়তো বা সে একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। তবে আজকে একটা চমৎকার বলবো কিনা আমি জানি না, একটু কনফিউজিং একটা ইনটুইশন হচ্ছে সৌম্য সরকার একটা উইকেটও পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের অদ্ভুত এক রহস্যের নাম সৌম্য সরকার। তাকে নিয়ে আসলে বিসিবির চিন্তাটা কি? ওয়ানডেতে 7-এ ব্যাট করানো, তো টেস্টে ওপেনিংয়ে, আবার টেস্টে বল করানো, ওয়ানডেতে করাবো না। পুরো সৌম্য সরকার নামটাই যেন একটা গোলক দাঁধা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে। তিনি বোলিং করতে পারেন, বল করে উইকেটও পেতে জানেন,
উইন্ডিজের সঙ্গে ঢাকা টেস্টে তার ভূমিকা অনেকটাই অলরাউন্ডারের, যার ব্যাটিংয়ের সাথে বোলিং সার্ভিসটাও চায় বাংলাদেশ। ব্যাটিং বোলিং দুইটাই পারে, ওইরকম একটা কম্বিনেশন প্লেয়ার দরকার ছিল, যেটা কারণে হয়তো ইনক্লুড করা হয়েছে। অথচ এর আগে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে তার ভূমিকা ছিল শুধুই ফিল্ডারের। তৃতীয় ওয়ানডেতে সাকিবের গ্রোইন ইনজুরির সুবাদে বাকি থাকা কোটা পূরণ করতে বল পেয়েছিলেন 3 ওভারের জন্য। সৌম্য ক্রিকেটের সেই বিরল তালিকার একজন যাকে টেস্ট দলে বিবেচনা করা হয়েছে ওপেনিংয়ে, অথচ ওয়ানডেতে খেলেছেন 7 নম্বরে। মজার বিষয়, 7 নম্বরে নেমে রানও করেছেন 7। আরও মজার বিষয়, আফগানিস্তানের সাথে সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে তিনি ব্যাট করেছেন ওপেনিংয়ে, দ্বিতীয় ইনিংসে 1 লাফে নেমে যান 8-এ। ঢাকা টেস্টের আগে বিসিবির অফিসিয়াল স্টেটমেন্ট ছিল আরও রহস্যময়, যেখানে বলা ছিল সাকিবের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। প্রাথমিক স্কোয়াডে না থাকা একজন ক্রিকেটার একদিনের ব্যবধানে আসলেন বায়োবাবলে। গ্রিক পুরাণের মতে এক হেলেনের কারণে নাকি ধ্বংস হয়েছিল পুরো ট্রয় নগরী। তাহলে সৌম্যের জীবনে হেলেনকে? বিসিবি, নির্বাচকেরা, নাকি কোচ? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। এরই মাঝে আমরা সাকিব আল হাসানের আপডেটটাও দিয়ে দিতে চাই। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান, তার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। আর এই সফরের পর স্পিন বোলিং কোচ নিয়োগ দিতে কাজ করছে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিকে করোনা ভ্যাকসিন দেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ না, লঙ্গার ভার্সন ক্রিকেট শুরু করতে চায় বিসিবি। ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। সুস্থ হতে সময় লাগবে অন্তত 2 সপ্তাহ। আর সামনের মাসেই তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তাই তো নিউজিল্যান্ড সফর থেকে চেয়েছিলেন ছুটি। সাকিবকে অবশ্য হতাশ করেনি বিসিবি। মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি, ওর ছুটিটা দিয়ে দিয়েছেন। চট্টগ্রাম টেস্টে সাকিবকে দেখা গেছে স্পিন কোচের ভূমিকায়, আর ঢাকাতে পেস বোলিং কোচ ওটিস গিবসন তো গুরু হয়ে গেছেন তাইজুল মিরাজদের। কারণও আছে, দলে যে স্পিন কোচটাই নেই। স্পিন কোচিং আমরা দু এক জায়গায় কথা বলছি এবং সেটা চলছে। আমরা একটা ভালো কোয়ালিটি পেলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিই। স্পিন কোচের মতো ঝুলে আছে ঘরোয়া ক্রিকেটের ভাগ্য। ক্রিকেটাররা অপেক্ষায় ছিলেন তাদের রুটি রুজি ঢাকা প্রিমিয়ার লিগের জন্য, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর ডিপিএল না, বিসিবির ভাবনায় অন্য কিছু। ক্লাব ক্রিকেটটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। বিভিন্ন ভেন্যুতে খেলা হবে, মাঠও লাগবে প্রচুর। তো সেটাই তখনই আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিলেন যে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসলে আমরা ওটা দিয়ে, আমরা রিস্কে থাকতে চাই না, এবং যেগুলো ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট সেগুলো কিন্তু আমরা করার আপ্রাণ চেষ্টা করছি। এদিকে নান্নু বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে কাজ শুরু করছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেকগুলো বিষয়, সেই বিষয়টার প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে একটা চক্র, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের মধ্যে কিন্তু আমরা এই 2টা টেস্ট ম্যাচে আলটিমেটলি খেলছি, যেটা চট্টগ্রামে খেলে আসলাম, যেটা হেরে আসলাম। আরেকটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা খেলছি। নিউজিল্যান্ড সফরে কিন্তু কোনো টেস্ট ম্যাচ নাই। তাহলে ঘরোয়া ক্রিকেট যখন শুরু হচ্ছে তখন কেন সেটা প্রিমিয়ার লিগ না, কেন সেটা লঙ্গার ভার্সন? আলটিমেটলি তখন লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে আমার লাভটা কোন জায়গায়, ক্রিকেটাররা কোন দিক দিয়ে বেনিফিটেড? এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এটা আসলে একটা প্রশ্নের বিষয়, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা সমালোচনা করা উচিত। কিন্তু যদি আসলে নিউজিল্যান্ড সিরিজে যদি টেস্ট ভার্সনটা না থাকে, তাহলে এটা নিয়ে আসলে বিসিবির পূর্ব পরিকল্পনা থাকা উচিত এবং সেই হিসাব করে আসলে টিম ম্যানেজমেন্ট করা উচিত বা টিমকে সেভাবে প্রিপেয়ার করা উচিত। আমরা কিন্তু অনেকটা ডিসিশন কিন্তু নিয়েছি, অনেকগুলো চিন্তা ভাবনার জায়গা। যে সৌম্য সরকার ওয়ানডে সিরিজ খেললেন, ওয়ানডে সিরিজ খেলার পর এরপর সৌম্য সরকার আর প্র্যাকটিসই করেন নাই, সাদা বলের প্র্যাকটিস করেছেন, যেটা তাহমিদ অমিদ এর আগের দিন দেখাচ্ছিলেন। লাল বলে খুব একটা ভালো পারফরমেন্সও তার এর আগের ইতিহাস বলে যে খুব একটা ভালো পারফরমেন্স উনি করতে পারেননি, যেটা আমরা গতদিনও দেখাচ্ছিলাম সৌম্য সরকারের পারফরমেন্সগুলো। সো এটা একটু আসলে ডিবেটেবল। এক্স্যাক্টলি। এবং সবচাইতে বড় যে বিষয়টা তা হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ এই টেস্টের ঠিক এই মুহূর্তে আমাদের যে চিন্তার জায়গাটা, সেই চিন্তার জায়গাটা হচ্ছে উইন্ডিজকে আমরা কতর মধ্যে অল আউট করতে চাই, বা বাংলাদেশ উইন্ডিজকে কতর মধ্যে অল আউট করতে চাই। এবং ম্যাচ শেষে অবশ্যই, অর্থাৎ দিন শেষে, প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের যে খেলোয়াড়রা রয়েছেন তাদের মধ্য থেকে কোনো একজন প্রতিনিধি কথা বলেছেন যে বাংলাদেশের লক্ষ্যটা আসলে কি। যেমনটা আমরা গতকাল বলছিলাম যে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা কিন্তু মিরপুর স্টেডিয়ামে 332। এখন উইন্ডিজকে কতর মধ্যে আটকে রাখলে সেটা বাংলাদেশের জন্য সঙ্গতিপূর্ণ, সে ব্যাপার নিয়ে কথা বলেছেন দলের একজন প্রতিনিধি। দেখে আসবো। ক্যারিবীয় ঝড় যেখানে শেষ হয়েছিল চট্টগ্রামে, ঠিক সেখান থেকেই যেন শুরুর ইঙ্গিত মিরপুরে। আর 3 পরিবর্তন নিয়ে মাঠে নামলেও বদলায়নি টাইগারদের ছবিটা।
ফিজের জায়গায় খেলতে নামা রাহির শারীরিক ভাষায় ছিল না আগ্রাসন। প্রথম সেশনে নখ দন্তহীন বাংলাদেশের একমাত্র প্রাপ্তি 36 রান করা জন ক্যাম্বেলের উইকেট। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়া ক্যাম্বেল রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফোর্থ আম্পায়ারের সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্ট সফরকারীরা। এক উইকেটে 84 রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় উইন্ডিজ। লাঞ্চের পর মোসেলের উইকেট নিয়ে স্বরূপে ফেরার ইঙ্গিত দেন রাহি। বল পুরনো হওয়ার সাথে সাথে যেন ধার বাড়ে তার। থিতু হওয়া ক্রেগ ব্রাথওয়েটকে ইনিংস লম্বা করতে দেননি সাকিবের বদলি সৌম্য। চট্টগ্রাম টেস্টের হন্তা কাইল মায়ার্সকে আউটসুইংয়ে বিভ্রান্ত করেন রাহি। 116 রানে 4 উইকেটের দল ক্যারিবীয়রা। বোনার ব্ল্যাকউডের ব্যাটে দ্বিতীয় সেশন পার করে সফররতরা। শেষ সেশনে পার্টনারশিপ ব্যাটিংয়ে বেশি মনোযোগী বোনার ব্ল্যাকউড। টাইগার স্পিনারদের গুড লেন্থের বল ব্যাক ফুটে যেয়ে দেরিতে খেলার টেকনিক কাজে লাগিয়ে 145 বলে 62 রানের জুটি গড়েন তারা। 68 বোলিং এর চেষ্টা ব্যর্থ হয় দুর্বল ফিল্ডিং পজিশনে। দ্বিতীয় 50 তুলে নেন বোনার। তবে মিরপুরের স্লো উইকেটে তাইজুলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 28 রানে কাটা পড়েন ব্ল্যাকউড। তবে দিনের শেষ বেলায় আর ভুল করেননি ক্যারিবীয়রা। 74 রানে অপরাজিত থাকা বোনারের ব্যাট চোখ রাঙানি দিচ্ছে আরও একটি রোমাঞ্চকর টেস্টে। মিরপুরের এই উইকেটে প্রথম দিন দু একটি অনাকাঙ্ক্ষিত টার্ন দেখা গেছে। তার অর্থ হচ্ছে টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনে যে পরিমাণ ঘুরবে বল তা ব্যাটসম্যানদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। তাই তো উইন্ডিজকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গুটিয়ে দিবে এবং নিজেদের প্রথম ইনিংস অনেক বড় করার পরিকল্পনা করবে নিঃসন্দেহে। আর সেটি করতে পারলে হয়তো চট্টগ্রাম টেস্টের দুঃখ ভোলার সুযোগ থাকবে এখানে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ দলের কোন প্রতিনিধি কথা বলেছেন সেই ইন্টারভিউটা আমরা এখনো হাতে পাইনি। আসলে মূলত হাতে পেলে পরে আমরা সেই প্রতিনিধির বক্তব্য নিয়ে ফেরার চেষ্টা করছি, যদি আমাদের পক্ষে সম্ভব হয়। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন, যিনি আজকে বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি স্টেডিয়াম থেকে কভার করেছেন। সালাউদ্দিন, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেটা গতকাল একটা স্ট্যাট আমি দিচ্ছিলাম যে প্রথম ইনিংসে মিরপুর স্টেডিয়ামে অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 332, অর্থাৎ বোঝাই যায় যে প্রথম দিকে মিরপুরের পিচটা ব্যাটিং করার জন্য সামঞ্জস্যপূর্ণ থাকবে, আস্তে আস্তে উইকেটটা ভাঙবে। সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় কিনা যে আলটিমেটলি টস হেরে যাওয়াটা বাংলাদেশকে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে? নিঃসন্দেহে, কারণ আপনি যে পরিসংখ্যানের কথা বলছেন তাতে করে আমরা বরাবরই দেখেছি যে আসলে প্রথমে ব্যাট করা দল আসলে অনেকটা এগিয়ে থাকে। এখন যেহেতু আমরা টস হেরেছি, উইন্ডিজকে যত দ্রুত সম্ভব গুটিয়ে ফেলতে হবে এবং আগামীকাল যদি এক সেশনের মধ্যে সম্ভব হয়, আমি জানি না ওদের ব্যাটসম্যানরা কতক্ষণ টিকে থাকতে পারে বা বাংলাদেশের বোলারদেরকে কি চ্যালেঞ্জ দিতে পারে বা বাংলাদেশের বোলাররা কি ধরনের চ্যালেঞ্জ দিতে পারে। এক সেশনের মধ্যে যদি আটকে দেওয়া যায় খুবই ভালো, তাহলে বাংলাদেশও হয়তো কিছুটা ভালো উইকেটটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি দেরি হয়ে যায়, অর্থাৎ 2 সেশন যদি খেলে ফেলে, আমরা যতটুকু দেখেছি যে একটু দুটি বল কিন্তু ওখানে টার্ন করছিল, মিরাজের বল দেখেছি যে প্রায় অনেক বড় টার্ন করেছে। সো এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত না। আমরা জানি যে উইকেটটা খুব স্লো, আজকে মরা ক্রিকেট দেখেছেন আর কি। সেই জায়গায় যত দ্রুত সম্ভব ওদেরকে আটকে দেওয়া উচিত। আটকে দিয়ে বাংলাদেশ উইকেট ভালো থাকতে থাকতে তাদের ইনিংসটা যত বড় করতে পারে সেটাই হচ্ছে কাম্য। সালাউদ্দিন, আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আজকে কমেন্ট্রিতে আলোচনা করছিলেন ইয়ান বিশপ। আমি শুনছিলাম যে বাংলাদেশের যে স্পিনাররা রয়েছেন 6 বলের একটা ওভারে 2টা বল এমন হয় যে একটু শর্ট পিচ ডেলিভারি করছেন, অর্থাৎ একটু রুম দিয়ে বোলিং করছেন কিংবা একটু বেশি শর্ট ফেলছেন, অর্থাৎ প্লেবল ডেলিভারি করছেন, যে কারণে আমরা পরিসংখ্যানেও দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম রান কিন্তু বাউন্ডারি থেকে। এই জায়গাটায় কিছুটা ঘাটতি আপনার কাছে মনে হয়েছে কিনা? সেটা তো নিঃসন্দেহে জায়গায় বল করার যেই মানে অভ্যেসটা সেটি হয়তো পুরোপুরি আমরা গড়ে উঠাতে তুলতে পারিনি আমাদের বোলারদের মধ্যে। তারপরও একটি বিষয় খেয়াল করার যায় যে বাংলাদেশের গুড লেন্থে, বাংলাদেশের বোলাররা যেখানে গুড লেন্থে বল করেছে, স্পেশালি স্পিনাররা, সেই গুড লেন্থের বলটা কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছে। ব্যাকফুটে যে কিন্তু সময় নিয়ে কাট করছেন বা অন্য ধরনের খেলা করছেন, এই সেই কারণে কিন্তু আজকে দেখবেন যে তাইজুল কিন্তু অনেক জোরের উপরে বল করার চেষ্টা করেছে। সো বাংলাদেশ স্পিন মোকাবেলাতে তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করেছে আমার চোখে আজকে আমরা যেটা দেখলাম। সো এই জায়গা থেকে গুড লেন্থের বলও তারা শর্ট পিচ বানিয়ে নিচ্ছে বা একটু লেটে খেলার কারণে কিন্তু তারা সময়টা পাচ্ছে। সো ব্যাপারটা মাথায় হয়তো রাখা উচিত যে তাহলে এরকম পরিস্থিতিতে কি ধরনের বল করা উচিত, সেটি নিশ্চয়ই বাংলাদেশের স্পিনাররা কাজটা করবে নিঃসন্দেহে।
সালাউদ্দিন, আজকে আমরা দেখলাম যে রাহি খেললেন, ভালো গুরুত্বপূর্ণ 2টি উইকেটও নিলেন। রাহির সাথে আরেকজন পেসারের অভাব বোধ করেছেন কি মাঠে? জেনুইন পেসার, কারণ সৌম্য আসলে অকেশনাল পেসার। আর তারপরও সৌম্য কিছুটা হলেও কিন্তু ক্যারিবীয় ব্যাটসম্যানদেরকে বিপদে ফেলার চেষ্টা করেছে বা একটু অস্বস্তি হলেও তৈরি করার চেষ্টা করেছে। আপনি যদি দেখেন যে দুইজন পেসার যখন দুই দিক থেকে বল করে তখন বাড়তি একটা প্রেসার থাকে যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে, কিন্তু একজন যখন স্পিনার এক পাশে যদি পেসার থাকে তখন কিন্তু কিছুটা হলেও হালকা হয়ে যায়। সো এই জায়গায় অবশ্যই, কারণ আপনি যদি দেখেন যে 18 ওভার বল করেছেন রাহি, 8 ওভার বল করেছেন সৌম্য, মিলিয়ে হয় 26 ওভার তারা 3টি উইকেট পেয়েছেন। আর বাকি যে ওভার ছিল প্রায় 30, 18-26 প্রায় 60 ওভারের বেশি, 60 ওভার বল করে স্পিনাররা উইকেট পেয়েছেন মাত্র দুটি। তো ব্যাপারটা কিন্তু মাথায় রাখার মতো। অবশ্যই একজন পেসারকে মিস করব, কিন্তু কোয়ালিটি পেসার হওয়া দরকার ছিল। সালাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে পুরো দিনব্যাপী আপনি ডেটা কাভার করেছেন, অবশ্যই অনেক টায়ার্ড। আশা করছি আগামীকাল আবার আপনার সঙ্গে কথা হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা একটু আন্তর্জাতিক অঙ্গনে নজর রাখতে চাই, বিশেষ করে ঠিক এই মুহূর্তে ধুঁকছে টিম ইন্ডিয়া। সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 পিছিয়ে পড়ার সমালোচনার মুখে পড়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে টানা 4টি ম্যাচ হেরেছেন বিরাট। তবে সাবেক পেসার আশিস নেহরা মনে করেন পরের ইনিংসে 250 রানের ইনিংস খেলবে কোহলি আর ঘুরে দাঁড়াবে ভারত। অস্ট্রেলিয়া সফরের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলির অধিনায়কত্ব আবারও প্রশ্নের মুখে পড়েছে। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের পর বিরাটের ছুটিতে যাওয়া আর রাহানে এসেই সামাল দেয়া আবারও আলোচনায়। দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর আবারও সেই রাহানেকেই পরিত্রাণের তরিকা ভাবছেন ক্রিকেট বোদ্ধাদের অনেকেই। 1999 সালের পর চেন্নাইয়ের ভারতের প্রথম হার মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। বিরাটের অধিনায়কত্বে টানা 4 ম্যাচ হেরেছে ভারত। সংখ্যাটা যদি 5 হয় তাহলে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে আলোচনা সমর্থকদের মধ্যে। অবশ্য বিরাট সমর্থকরা তার ব্যর্থতা মানতে নারাজ। সাবেক পেসার আশিস নেহরা প্রত্যাশা করেন পরের ইনিংসেই বিরাট খেলবে 250 রানের ইনিংস। বিরাট নিজে যাই খেলুক, পরের টেস্টে ভারত যদি ঘুরে না দাঁড়ায় তবে তার অধিনায়কত্ব ছাড়ার বিতর্কের আগুনে ঘি পড়বে তা নিশ্চিত। এদিকে ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার মনে করেন টেস্টে ভারতের হয়ে টেন্ডুলকার ও ইংল্যান্ডের হয়ে অ্যালিস্টার কুক সব থেকে বেশি রান করায় তাদের নামই হওয়া উচিত ট্রফির নাম। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। এবারে জানিয়ে দিচ্ছে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খেলার খবর। ভারতের কৃষক আন্দোলন নিয়ে সাবেক অধিনায়ক সচিন টেন্ডুলকারের করা টুইটের সমর্থনে মিছিল করেছেন সমর্থকরা। তার বাড়ির সামনে পোস্টার এবং ব্যানার হাতে সমর্থন জানিয়েছেন তারা। এর আগে ভারতের চলমান কৃষক আন্দোলনে কৃষকদের সমর্থনে টুইট করেন আমেরিকান পপ তারকা রিহানা এবং সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, যা মানতে পারেননি সচিন টেন্ডুলকার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বহির্বিশ্বকে সতর্ক করে টুইট করেন তিনি। তার এই টুইট নিয়ে যদিও ভারতে চলছে সমালোচনা, এবার সচিনকে সমর্থন জানিয়েছে তার একদল ভক্ত। এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।